জ্বলছে বাংলাদেশ, কোটা আন্দোলন, সেখান থেকে এবার গণ অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, এবং এই মুহূর্তে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, ভয়ানক পরিস্থিতি, গোটা বাংলাদেশ জ্বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দুপুরেই পদত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন, কিছুক্ষণের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন যেটা জানা যাচ্ছে। সেনাবাহিনীর কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করবে, কি হবে এবং বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং তার প্রভাব কতটা আমাদের দেশে পড়বে, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতির ক্ষেত্রে পড়বে, পশ্চিমবঙ্গে তার প্রভাব কতটা পড়তে পারে, কেননা একদম পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের লাগোয়া বর্ডার, বিস্তীর্ণ বর্ডার রয়েছে, তার প্রভাব কতটা পড়বে এবং ভারতের অবস্থানই বা কী হবে। কেননা অতীতেও আমরা দেখেছি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু বারবার শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা দীর্ঘদিনের। ফলে এই অগ্নিগর্ভ বাংলাদেশে যখন জ্বলছে বাংলাদেশ, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অবস্থান কি, ভারতীয় রাজনৈতিক অবস্থান কী হবে এবং পশ্চিমবঙ্গ বা গোটা দেশে তার প্রভাব কী হবে, সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, যে কথাটা বলছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, দিল্লির উদ্দেশ্যে আসছেন, এর প্রভাব দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কে কতটা পড়বে বা ভারতীয় রাজনীতি বা পশ্চিমবঙ্গে কতটা পড়বে? দেখো, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের 4200 কিলোমিটার সীমান্ত আছে। রিভারাইন বর্ডার আছে, ল্যান্ড বর্ডার আছে, কিছু বর্ডার এখনও ফেন্সিং নেই। প্রশ্ন হলো, আমরা আমাদের প্রতিবেশীকে বদল করতে পারবো না। আমাদের পড়োশি দেশগুলোকে দেখো, পাকিস্তান একটা ফেল স্টেট, সেনাবাহিনী চূড়ান্ত ক্ষমতা ভোগ করে। মায়ানমারে সামরিক জুন্টা। মালদ্বীপকে তুমি যদি প্রতিবেশী বলো, সেখানেও চীনপন্থী সরকার। ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, ঠিক আছে, কিন্তু ভুটানেও চায়নার প্রভাব বাড়ছে এবং নেপালে রাজনৈতিক অস্থিরতা রয়েছে। বাংলাদেশ কার্যত সেনা শাসন শুরু হলো। 2 দফায় 21 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। আজকে যে ছবিগুলো ভীষণ রকম অ্যালার্মিং এবং ডিস্টার্বিং, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর হচ্ছে। যেমন রোমানিয়ায় চেসেস্কুর মূর্তি ভাঙচুর হয়েছে, শ্রীলঙ্কাতে যেমন প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নিয়েছিলেন সেখানকার মানুষ, গণভবনেও কিন্তু সেই একই রকম ঘটনা ঘটল। এখন প্রশ্ন হলো, এর দায় কার? হাসিনা দায় এড়াতে পারেন না, কারণ প্রত্যেকটা নির্বাচনে গণতন্ত্রের প্রহসন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু বাংলাদেশের বিরোধী দলগুলো নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পশ্চিমী দুনিয়ার অনেক দেশ, তারাও বলেছে যে স্বাধীন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়নি। এখন মুজিবের সঙ্গে দিল্লির সম্পর্ক থেকে শুরু করে 75 সালে 15ই আগস্ট শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যরা ধানমন্ডিতে তাদের বাড়িতে খুন হলেন, হাসিনা রেহানা ছিলেন না, দিল্লিতে তারা আশ্রয় নিলেন। 2024-এর অগাস্ট মাস 50 বছর হলো, ঠিক সেই অগাস্ট মাসেই কিন্তু হাসিনাকে দেশ ছাড়তে হলো। এখন প্রশ্ন হচ্ছে যে হাসিনার আগে বোঝা উচিত ছিল যে ক্ষোভের পারদটা চড়ছে এবং একটা স্ফুলিঙ্গ লাগলেই তার থেকে অগ্ন্যুৎপাত হতে পারে। ঠিক তাই হলো। উনি শেষে বললেন যে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে গণভবনের দরজা খোলা আছে। এগুলো আগে বললে তো হতো না। এইসব 56% কোটা বাংলাদেশের ছিল, তার মধ্যে মুক্তিযোদ্ধাদের তো 35% বোধহয়, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে 7% হয়েছে। তাহলে কোটা সংস্কার বিরোধী আন্দোলন সফল হয়েছে, কিন্তু যারা ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়েছে সেই পুলিশ এবং আধা সেনার কর্তা এবং আওয়ামী লীগের গুন্ডাদের বিচার চাইছে জনতা। তবে এই ছাত্র আন্দোলনটাকে টেক ওভার করে নিয়েছিল জামাত এবং বিএনপি এবং বাংলাদেশের মৌলবাদী শক্তি। শেখ হাসিনা ক্ষমতাসীন থাকায় বাংলাদেশে মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত কিছুটা কমেছে। তবে এখন আমরা আশঙ্কিত
যে আবার কিন্তু বাংলাদেশে মৌলবাদী শক্তির মাথা চারা দেবে। এবং বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলেও তো দেখছি যে মুজিবকে গদ্দার বলা হয়েছে, বিশ্বাসঘাতক বলা হয়েছে। কেননা ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান থেকে মুজিব ভাষার ভিত্তিতে বাংলাদেশ তৈরি করেছিলেন। তাই ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গেই বাংলাদেশের থাকা উচিত বলে একটা বহু মানুষ মনে করেন বাংলাদেশে। তারা মূলত জামাতপন্থী। এবার তারা তো আপার হ্যান্ড নেবে। দেখো 71 সালে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল 23%, এখন সেটা কমতে কমতে 8% নেমেছে। ওখানকার সংখ্যালঘু হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধদের সম্পত্তি বাড়িঘর আক্রান্ত হয়েছে। তো খুব খুব অস্থির, ভোলাটাইল। বাংলাদেশের উন্নতির জন্য শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, পদ্মা সেতু হয়েছে, ঢাকায় মেট্রো রেল চলছে, উন্নয়নশীল দেশের তকমা পেয়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। কিন্তু তুমি যদি গণতান্ত্রিক পরিবেশে না রাখো, নির্বাচনের নাম যদি প্রমোশন হয়, তাহলে কোথাও বেশি দিন সেই ব্যবস্থা চলতে পারে না। আমাদের এখন খুব সতর্কভাবে পা ফেলতে হবে। নর্থ ব্লক, সাউথ ব্লক নিশ্চয়ই, বাংলাদেশে নতুন যে সরকার আসবে তাতে সেনার কর্তৃত্ব কতটা, সর্বদলীয় সরকার হলে তাতে কারা কারা থাকবে। ভারত সরকার তার ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি চালিয়ে যাবে, কারণ আমরা প্রতিবেশীও বদল করতে পারবো না। বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করেই আমাদের রণকৌশল স্থির করতে হবে। আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। এই একদমই অর্কদা, কিছু কিছু জায়গা থেকে এই খবরও আসছে যে এই যে ছাত্রছাত্রীদের আন্দোলন, যেটা আপনি বললেন পরে টেক ওভার করে নিয়েছে জামাতরা, মৌলবাদীরা, কিন্তু এটাও অনেকে বলছেন যে এই আন্দোলনে অনেকটা মদত দিচ্ছে চীন ভারতকে ইয়ে করার জন্য, যেটা শেখ হাসিনা থাকাকালীন। শক্তির তো মদত আছে, পাকিস্তানের মদত আছে, দিল্লি সরাসরি বলেও চীনের মদতও থাকতে পারে। জামাত তো মৌলবাদী শক্তি। হাসিনার জন্যই জামাতকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছিল। এখন আওয়ামী লীগ হচ্ছে ভিলেনে পরিণত হয়েছে, এবং জামাত, বিএনপি র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত হবে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন সেনা কিভাবে চালাবে, মোহাম্মদ ইউনূস তার ভূমিকা কি হবে? আগে একটা ফর্মুলা হয়েছিল বাংলাদেশে, -2 ফর্মুলা, সেটা হচ্ছে হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে সরকার। সেরকম ভবিষ্যতে এরকম উঠে আসতে পারে। সেনা একবার ক্ষমতার স্বাদ পেলে কি আর ব্যারাকে ফিরতে চাইবে? খুব 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 মানে সেনা যদি শাসন ক্ষমতার নিয়ন্ত্রণে নেয় তাহলে স্বৈরতান্ত্রিক শাসন হবে, এবং কট্টরপন্থার বারবারন্ত হবে, ধর্মীয় অনুশাসন বাড়বে, উদার গণতান্ত্রিক পরিমণ্ডলকে যারা পছন্দ করেন তাদের জায়গাগুলো সংকুচিত হবে, এবং পশ্চিমবঙ্গের অভিঘাত পড়বে, এবং পশ্চিমবঙ্গ থেকে চলে আসতে চাইবে অনেকে এই জমানা বদল হওয়ার পর। যেভাবে সেনাপ্রধান বলেছেন প্রত্যেকটা হত্যার বিচার হবে, তার মানে ক্র্যাকডাউন হবে আওয়ামী লীগ এবং তার সমমনোভাবাপন্ন লোকদের উপর। কিন্তু সবথেকে অ্যালার্মিং ছবি হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর। যে বঙ্গবন্ধুকে বাংলাদেশের জনক বলা হয়, যার হাত ধরেই স্বাধীনতা এসেছিল, তার মূর্তিতে যখন ভাঙচুর হচ্ছে, এর থেকে বোঝা যায় যে র্যাডিক্যালাইজেশন বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে কতটা প্রবলভাবে হয়েছে। এবং যে ভাষা, বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের তৈরি, সেটাকে নস্যাৎ করা হচ্ছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা মানে হচ্ছে তাই। সেই দাবিটারই কোনো আর মানে সেই আবেগেরই আর কোনো মূল্য রইল না। এখন জিন্না যে জিয়াদি দত্ত করে ভারত থেকে পাকিস্তানকে বার করেছিলেন, বাংলাদেশের সেই অংশটাই মনে করে যে ইউনিফাইং ফ্যাক্টর হচ্ছে ইসলাম, ভাষা নয়। শেখ মুজিব হচ্ছে বিশ্বাসঘাতক। তিনি অভিন্ন মুসলিম বিশ্বের ধারণাটাকে নস্যাৎ করে ভাষার দাবিতে নতুন বাংলাদেশ গঠন করেছিলেন। সেই দাবিটাই চ্যালেঞ্জ হয়ে গেল। বাংলাদেশ আর পাকিস্তান এখন মেশার তো কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই দাবিগুলো ওঠার অর্থ হচ্ছে যে রাজাকার জামাতের পক্ষে এখন জনসমর্থন আছে, এবং সেনা শাসকরা খুব একটা গণতান্ত্রিক পরিসর মেনে চলেন না। আমরা মায়ানমারেই দেখছি সমস্ত রকম গণতান্ত্রিক
শক্তিগুলোকে নির্মমভাবে দমন পীড়ন করা হচ্ছে। বাংলাদেশ সেই রাস্তায় হাঁটবে না, এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। অর্কদা, আপনি যেটা বললেন যে মৌলবাদীদের এই বাড়ছে, ফলে বিভিন্ন ধরনের যে ঘটনা, অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাই অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের দিকে কতটা আসতে পারে বা এই থ্রেটটা কত করে, কেননা এখনই বলা যাবে না, আমাদের সতর্ক থাকতে হবে। পোরাস বর্ডার আছে, আপনি যেটা আমরা যেটা বলছেন যে রিভারাইন বর্ডার রয়েছে, অনেক জায়গায় ফেন্সিং নেই, ওখান থেকে কড়াকড়ি হলে এখানে লোক আশ্রয় নিতে আসবেই। ইতিমধ্যেই তো এখান থেকে ওই জেএমবির স্লিপার সেল অপারেটরদের অ্যারেস্ট করা হয়েছে, এবং কি মুজিব হত্যাকারীরা এখানে লুকিয়েছিল, একজন পাকসার কাছ থেকে তাকে ধরেছিল। তো যেহেতু একেবারে লাগোয়া পশ্চিমবঙ্গ, আসামের একটা অংশ, মেঘালয়ের একটা অংশ, স্পর্শকাতরতা বাড়বে। ভারত সরকারকে সতর্ক থাকতে হবে, সীমান্ত যারা নজরদারি করে তাদের সতর্ক থাকতে হবে, এবং আমার মনে হয় নর্থ ব্লক সাউথ ব্লক দু জায়গা থেকেই বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, এবং ব্যাক চ্যানেল কথাবার্তা নতুন দিল্লি শুরু করে দিয়েছে বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আসতে চলেছেন তাদের সঙ্গে। কারণ আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করে নিয়েই আমাদের রণকৌশল তৈরি করতে হবে। সময় কম। অর্কদা, কিছুদিন আগে আমরা দেখেছি এই বাংলাদেশ নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা আমাদের দরজায়, এটা কেন্দ্রের বিষয়ে, রাজ্য কোনো কথা বলবে না। তারপরেও তিনি বলেছিলেন যে যারা কেউ যদি আমাদের দরজায় কড়া নাড়ে আমরা আশ্রয় দেব। আমার মনে হয় ওটা মুখ্যমন্ত্রী বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের কথা বলেছিলেন, কিন্তু এমনভাবে বলেছিলেন তার একটা মিসরিপ্রেজেন্টেশন হয়েছে। মুখ্যমন্ত্রীও জানেন আর কেন্দ্র জানিয়ে দিয়েছে যে অন্য একটা দেশের সঙ্গে কি সম্পর্ক হবে সেটা বিচার করার দায়িত্ব ভারত সরকারের। এটা যৌথ দায়িত্বের মধ্যেও পড়ে না, এবং রাজ্যের কোনো ভূমিকা নেই। আসলে মুখ্যমন্ত্রী ওই বললাম না, বাংলাদেশে পড়তে গিয়ে আটকে গিয়েছিলেন যে সমস্ত ছাত্রছাত্রী, তারা ফিরতে চাইলে কিভাবে ফিরবেন, সব রকম সহযোগিতা রাজ্য প্রশাসন করবেন, এই বার্তাটাই দিতে চেয়েছিলেন, আর কিছু না। আমরা কথা বলছিলাম বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকারের সঙ্গে। তিনি যেটা বলছেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, কোন পথে এগোচ্ছে এবং কোন কোন আশঙ্কাগুলো কি হতে পারে ভারতের ক্ষেত্রে বা আমাদের রাজ্যের ক্ষেত্রে থ্রেট কি হতে পারে, যেটা এই আলোচনা থেকে যেটা খুব স্পষ্ট করে বললেন, যে কথা বারংবার আগেও উঠেছে, যে এই আন্দোলনকে টেক ওভার করছে জামাত মৌলবাদীরা, ফলে সেটা কিন্তু একটা ভারতের কাছে বটেই, সমগ্র রাজ্য এবং দেশের কাছেও কিন্তু একটা বড় থ্রেট হতে চলেছে। তবে পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে ভারত সরকারও কিন্তু তার মতো করে তার অবস্থান কী হবে সেই পরিকল্পনাও কিন্তু তৈরি করতে শুরু করে দিয়েছে বাংলাদেশকে নিয়ে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমেক মাঝি, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।